নমস্কার। পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর দ্বিতীয় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর 40তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 40 শুরু করলাম। নন্দ বললেন, ব্যস্ত হবার কিছু নেই বাবাজি, লোকজন এখনো আসছে। বাচস্পতি তো এখনো এসে উপস্থিত হননি, তুমি বসো এখানে। নির্দেশ মতো চাতালের একান্তে উপবেশন করলেন রূপেন্দ্রনাথ, স্বভাব বশে পদ্মাসনে। একটু পরে বাচস্পতি মশাই এসে গেলেন। সমাজপতিদের মধ্যে তিনি বয়োজ্যেষ্ঠ। রূপেন্দ্রনাথ তাঁর পদধূলি নিয়ে জানতে চাইলেন, বাতের ব্যথাটা জাগায়নি তো খুড়ো? না বাবা ধন্বন্তরী, রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। শিরোমণি বলে ওঠেন, সবাই এসে গেছেন মনে লাগে। ঘোষালদা, চক্রবর্তী খুড়ো, বাচস্পতি মশাই, হ্যাঁ সবাই এসেছেন। এবার বলো নন্দ ভায়া, রূপেন বাড়ুজ্যের বিরুদ্ধে সমাজের অভিযোগটা কি? নন্দ নড়ে চড়ে বসলেন, বললেন, অভিযোগ তো একটা নয় যে এক কথায় মিটে যাবে। একে একে বলি, কিন্তু অভিযোগটা দাখিল করার আগে আমি কিছু তথ্য যাচাই করে নিতে চাই। জানা কথাই, তবে প্রথমে কবুল করে নিলে সুবিধে হবে। বাবা রূপেন, তুমি কি বছর 2-3 আগে বর্ধমানের নগেন দত্তের বজরায় চেপে পুরী ধামে তীর্থ করতে গিয়েছিলে? রূপেন্দ্র বললেন, আগে হ্যাঁ গিয়েছিলাম। এবার বলো তো ভায়া, সেই বজরায় কি এই গাঁয়ের সমাজপতি শ্রী দুর্গা গাঙ্গুলি আর তাঁর ধর্মপত্নী মিনু, মানে আমাদের গাঁয়ের পীতাম্বর মুখুজ্জের কন্যা মৃন্ময়ীও গেছিল? রূপেন্দ্রনাথের ভ্রুযুগলে বিরক্তির কুঞ্চন দেখা গেল। গম্ভীর হয়ে বললেন, আপনি একটা তথ্য বিস্মৃত হয়েছেন খুড়ো। এটা কোনো ঘোষ গল্পের আসর নয়। গ্রাম পঞ্চায়েত আমাকে আসামি হিসেবে তলব করেছে এবং আমি হাজির হয়েছি। আপনি প্রথমেই আমাকে বলুন, বাদী কে, আমার বিরুদ্ধে কি তাঁর অভিযোগ। এই তথ্য দুটি পেশ করার পরেই সমাজপতি হিসেবে আপনার অধিকার বর্তাবে আমাকে সওয়াল করার। কি বাচস্পতি কাকা, আমি কি পঞ্চায়েত নিয়ম বিরুদ্ধ কিছু দাবি করছি? বাচস্পতি কিছু বলার আগেই নন্দখুড়ো বলে ওঠেন, বাদী হচ্ছে দুর্গা গাঙ্গুলি, যার বউ পুরীতে বিমক্কা চুরি গেছিল। রূপেন্দ্রনাথ বললেন, সেক্ষেত্রে আমার প্রথম দাবি, চণ্ডী মণ্ডপে বাদীকে উপস্থিত করুন, তার যা অভিযোগ তিনি ব্যক্ত করুন, তারপর আমার বিচারের প্রশ্ন উঠবে। নন্দ বললেন, এই তো তোমার অন্যায় আবদার রূপেন। সবাই জানে দুর্গাদা এখন গায়ে নেই, তাকে আমি এখন কি করে হাজির করব? বাচস্পতি বললেন, সেক্ষেত্রে এ অভিযোগের বিচারটাও মুলতবি থাকবে নন্দ, যতদিন না দুর্গা গায়ে ফিরে আসে। নন্দ রুখে ওঠেন, কিন্তু দুর্গাদা আমাকে নিজে মুখে বলেছে। বাচস্পতি তাকে মাঝপথে থামিয়ে দেন, না তা হয় না, বাদী যেখানে অনুপস্থিত সেখানে বিচার হতে পারে না। নন্দ বললেন, বেশ, তাহলে মিনুর কেচ্ছাটার মুলতবি থাক। দুর্গাদা ফিরে এলে তার ফয়সালা হবে। আমি 2 নম্বর অভিযোগের কথা বলি। এবার আমি নিজেই বাদী। রূপেন তার নিজের ভিটেই পক্ষকাল হলো একটা আজব চতুষ্পাঠী খুলেছে। সেখানে নাকি ছাত্র থাকবে না, বেবাক ছাত্রী। ইতিমধ্যেই নানান বয়সের 7-8টি স্ত্রীলোককে ও পাকড়াও করেছে। তার মধ্যে সধবা, বেধবা, অরক্ষণীয়া, পুঁচকে সব রকম চিড়িয়াই আছে। দুর্জনে একথাও বলছে যে সেখানে নাকি একটি মুসলমান মেয়ে ছেলেও 2 দিন পরে আসবে। বামুনের ভিটে, বামুন কায়েত জল অচল জবনে সব এক পংক্তিতে, যার ধর্ম বলতে আর কিছুই রইল না। কি রূপেন, আমি কি মিছে কথা বলছি? রূপেন্দ্রনাথ উঠে দাঁড়ালেন, বলেন, আগে হ্যাঁ সত্য কথা, তবে চতুষ্পাঠী নয়। এখানে চতুর্বেদের চর্চা আদৌ হবে না। এটি হবে স্ত্রীলোক দিগের জন্য একটি মহিলা বিদ্যা নিকেতন। মহিলাদের এখানে অক্ষর পরিচয় করানো হবে। ছাত্রীরা প্রয়োজন মতো শিখবে শুধু বাংলা ভাষা অথবা বাংলা ও সংস্কৃত।
এছাড়া শেখানো হবে মহিলাদের গার্হস্থ্য ধর্ম, রোগীর সেবা, শিশুপালন, স্বাস্থ্যবিধি প্রভৃতি। আর হ্যাঁ, ওই কথাটাও সত্য, রমজান মাসের বাকি কটা দিন পার হয়ে গেলে একটি মুসলমান মহিলাও আমাদের বিদ্যাপীঠে বাংলা ভাষা শিখতে আসবেন। নন্দ বললেন, বাবা রূপেন, এমন আজব কথা আমরা বাপের জন্মে শুনিনি। তুমি বলো তো, গৌড় দেশে অথবা গোটা আর্যাবর্তে আর কোথাও এমন আজব বিদ্যাপীঠ কি একটিও আছে যেখানে শিক্ষক ব্যতি রেখে আর কোনো পুরুষের প্রবেশের অধিকার নেই? শুধু সুন্দরী রমণী, মানে বৃন্দাবন লীলার প্রসঙ্গটা বাদ দিয়ে প্রশ্ন করছি আমি। জবাব দিতে কিছু বিলম্ব হলো রূপেন্দ্রনাথের। তবু নন্দ চাটুর্যের প্রচ্ছন্ন বিদ্রুপকে উপেক্ষা করে জবাবে বললেন, না, আমার জ্ঞান মতে মহিলা বিদ্যাপীঠ আর কোথাও প্রতিষ্ঠিত হয়েছে বলে জানি না। সেক্ষেত্রে ভূভারত যে জিনিস নেই, হিন্দু ধর্মে যে বস্তুটি সুস্পষ্টরূপে নিষিদ্ধ, অর্থাৎ স্ত্রী জাতীয় অক্ষর পরিচয়, সে জাতীয় বৃন্দাবন লীলার কথা তোমার উর্বর মস্তিষ্কে কিভাবে গজিয়ে উঠল বাবা এক বজ্ঞা? রূপেন্দ্র প্রণিধান করলেন যে প্রতিবাদ না করলে নন্দর ব্যঙ্গ বিদ্রুপের মাত্রা উত্তরোত্তর বর্ধিতই হতে থাকবে। অথচ তিনি বয়োজ্যেষ্ঠ, সমাজপতি। তাই এবার বাচস্পতি মশাইয়ের দিকে ফিরে বললেন, প্রশ্নকর্তার ভাষা ও বাচনভঙ্গিতে আমার দৃঢ় আপত্তি আছে বাচস্পতি কাকা। পঞ্চায়েতের আহ্বান মাত্র আমি এসেছি। আমি কি করছি, কেন করছি, কার স্বার্থে করছি তা জানাতে আমি প্রস্তুত, কিন্তু কোনো অর্বাচীন প্রশ্নকর্তার অশালীন প্রশ্নের জবাব আমি দেব না। আমার এই অভিযোগ সম্বন্ধে আপনার বিচারের পর এ প্রশ্নের জবাব দেব। নন্দ বুঝতে পারেন এক বকা ঘুরিয়ে তাকে অর্বাচীন বলল, কিন্তু তিনি কিছু বুঝে ওঠার পূর্বেই বাচস্পতি তাকে থামিয়ে দিতে বলে ওঠেন, তুমি থামো নন্দ, ওকে বুঝিয়ে বলতে দাও। ও কি করতে চাইছে, কেন করতে চাইছে, কার স্বার্থে করতে চাইছে, ও বলুক। রূপেন্দ্রনাথ তখন একটি দীর্ঘ বক্তৃতা দিলেন স্ত্রীলোকদিগের শিক্ষাদানের প্রয়োজনীয়তার বিষয়ে। প্রাক মুসলমান যুগে ব্রাহ্মণ্য ধর্মে স্ত্রীলোকদের বিদ্যাদানের যে ব্যবস্থা ছিল, বৌদ্ধ ধর্মে যে থিরিগাথা রচিত হয়েছিল তা বুঝিয়ে বললেন। স্ত্রীলোকের অক্ষর পরিচয়ের সঙ্গে বৈধব্য চৌধের সম্পূর্ণ সম্পর্কহীন সে কথা মৈত্রেয়ী থেকে ব্রজসুন্দরীর উদাহরণ দাখিল করে প্রমাণ করতে চাইলেন। সোয়াই গ্রামবাসীকে তিনি নিজ নিজ পরিবারের স্ত্রীলোকদিগকে তাঁর সম্প্রতি প্রতিষ্ঠিত ব্রজসুন্দরী মহিলা বিদ্যানিকেতনে প্রেরণ করতে অনুরোধ করলেন। না, গুরু দক্ষিণা কিছু দিতে হবে না, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক। নন্দ এবং শিরোমণি ওর বক্তৃতার মাঝখানে 2-3 বার বাধা দানের চেষ্টা করেছিলেন, কিন্তু বাচস্পতি মশায়ের হস্তক্ষেপে তা প্রতিহত হল। উপসংহারে রূপেন্দ্রনাথ বললেন, নন্দখুড়ো জানতে চেয়েছিলেন ভূভারতে বর্তমানে যা নেই তা কেন প্রবর্তন করতে চাইছি আমি। জবাবে আমি বলবো, চিরটা কাল যা বলে এসেছে সেটাই যে বাঞ্ছনীয় তা সবসময় ঠিক নয়। একসময় আদিম মানুষ অগ্নি প্রজ্বলন প্রক্রিয়া জানত না, কৃষিকার্য জানত না। যে যুগাবতার প্রথম সে কাজ করেছিলেন তিনি সমাজের ক্ষতি করেননি, উন্নতি করেছেন, অগ্নি প্রজ্বলিত করে, কৃষিকর্মের প্রবর্তন করে। নন্দ ফাঁক বুঝে হঠাৎ বলে ওঠেন, তুমিও বুঝি তেমনি একজন যুগাবতার? রূপেন্দ্রনাথ এবার নন্দখুড়োর মুখোমুখি ঘুরে দাঁড়িয়ে বললেন, নন্দখুড়ো, আপনি ভূভারতে সোয়াই গাঙের এক বজ্ঞা দিঘির মতো কোনো সংরক্ষিত পুষ্করিণী দেখেছেন? আপনি কি অস্বীকার করতে পারেন যে পার্শ্ববর্তী গ্রামগুলিতে আন্ত্রিক রোগ প্রবলভাবে চালু আছে, অথচ এক বজ্ঞা দিঘি থেকে যারা পানীয় জল সংগ্রহ করেন সেসব পরিবার থেকে আন্ত্রিক রোগ সম্পূর্ণ বিদূরিত? নন্দ কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু তার পূর্বেই বাচস্পতি বললেন, এ ব্যাপারে নন্দর মতামত নিষ্প্রয়োজন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। রূপেন বাবাজি সোয়াই গাঁ থেকে আন্ত্রিক রোগ। কথার মাঝখানে নন্দ বলে ওঠেন, আপনি এভাবে বারে বারে আমাদের মুখ বন্ধ করতে পারেন না।
সমাজপতিরা এই বিচার সভায় সবাই পর্যায়ক্রমে কথা বলবেন, এটাই প্রথা। বাচস্পতি সামলে নেন নিজেকে, বলেন, বেশ তো, বলো না নন্দ, কি বলতে চাও? নন্দ এতক্ষণে উঠে দাঁড়ালেন, দৃঢ় স্বরে বললেন, আগে না বাচস্পতিদা, বক্তৃতা দেবার অভ্যেস আমার নেই, তা আমরা কেউ দেবও না। তবে আমি গাঁয়ের ইতর ভদ্র সবাইকে জিজ্ঞেস করেছি, রূপেন বাড়ুজ্যের ওই মেয়ে ছেলের চতুষ্পাঠী যাতে হিন্দু মুসলমান একসাথে অবাকখা শিখবে, তা আমরা বরদাস্ত করব না, হতে দেব না। বিশ্বাস না হয় তো আপনি সবাইকে শুধিয়ে দেখুন, সবাই এ বিষয়ে একমত। বাচস্পতি রূপেন্দ্রের দিকে ফিরে বললেন, আশা করি এতে তোমার আপত্তি নেই রূপেন। তোমার বক্তব্য তুমি বলেছ, গাঁয়ের পঞ্চজন তার অর্থ গ্রহণ করতে সক্ষম হয়েছেন কিনা জানি না, কিন্তু সংখ্যাগুরু মানুষের সিদ্ধান্ত তুমি নিশ্চয়ই মেনে নেবে, কি বলো? রূপেন্দ্র বললেন, নিশ্চয়ই, কিন্তু তার পূর্বে আপনি নিশ্চয়ই আসামিকে তার শেষ বক্তব্যটা পেশ করার অনুমতি দেবেন। তোমার আরও কিছু বলার আছে? তা আছে বাচস্পতি কাকা, তবে বলো। রূপেন্দ্রনাথ উচ্চস্বরে বললেন, আমার এই ব্রজসুন্দরী মহিলা বিদ্যানিকেতন প্রতিষ্ঠার সপক্ষে অথবা বিপক্ষে রায়দানের আগে আপনাদের একটি কথা আমি নিবেদন করতে চাই। আমার গুরুদেব ত্রিবেণীর মহোপাধ্যায় জগন্নাথ তর্কপঞ্চানন মশাই এবার আমাকে সকন্যা সোয়াইগাঁয়ে প্রত্যাবর্তনে বাধা দিয়েছিলেন। তাঁকে বর্ধমান রাজ প্রায় 1000 বিঘা নিষ্কর ভূ সম্পত্তি প্রদান করেছেন। গুরুদেবের বাসনা সেখানে একটি আয়ুর্বেদ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমাকে তিনি অধ্যক্ষ রূপে নিযুক্ত করতে চেয়েছিলেন 100 টঙ্কা মাসিক বেতনে। তদ্ভিন্ন বিনামূল্যে আমাকে বাসস্থান এবং 7 বৎসরের চাউল প্রদান করা হবে। আমি সেই লোভনীয় প্রস্তাবটি প্রত্যাখ্যান করে সোয়াই গ্রামে প্রত্যাবর্তন করেছি দুটি হেতুতে। প্রথম কথা, আয়ুর্বেদ বিদ্যা শিক্ষা গ্রহণের জন্য আমাকে যখন আমার স্বর্গত পিতৃদেব গুরুগৃহে প্রেরণ করেন, তখনই তিনি আদেশ করেছিলেন, ফিরে এসে এই সোয়াই গ্রামেই তুমি গ্রামবাসীর চিকিৎসা করবে। এই গ্রামে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তার আদেশ আমি শিরোধার্য করেছিলাম, অক্ষরে অক্ষরে এতদিন পালন করে এসেছি। দ্বিতীয় কথা, আপনারা রাজি হন বা না হন, আমি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করবই। বাচস্পতি বলেন, সোয়াইবাসীর অধিকাংশ মানুষ যদি তাতে আপত্তি জানায়, তৎসত্ত্বেও? রূপেন্দ্রনাথ সহাস্যে বললেন, চণ্ডী মণ্ডপে বর্তমানে 100% পুরুষ। মহিলা যাদের স্বার্থে আমি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠা করতে যাচ্ছি, তারা এখানে অনুপস্থিত কাকা। নন্দ বলে ওঠেন, অন্তঃপুরচারিণীরা কোনোদিনই চণ্ডী মণ্ডপে এসে তাদের মতামত জানায় না, এটাই প্রথা। সেই প্রথাটাই আমি পরিবর্তন করতে বদ্ধপরিকর। তবে এটাও জানি, আমি জোর করে আমার ভিটে ওই বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করতে চাইলে আপনারা আমার ঘরের চালায় আগুন ধরিয়ে দেবেন। সেটাও জানো? বাহ, তাহলে আর বেহুদ্দ কবচাচ্ছ কেন? আপনাকে বলছি না নন্দখুড়ো, আমি সোয়াইবাসীকে উদ্দেশ্য করে বলছি। আপনারা যদি চান, তাহলে পিতৃ আদেশের বন্ধন আর আমার থাকবে না। ঠিক যেভাবে একদিন পিতার মুখাগ্নি করেছিলাম, সেইভাবেই আমার বাস্তুভিটার চালায় স্বয়ং অগ্নিসংযোগ করে গ্রাম ত্যাগ করে আমি ত্রিবেণীতে ফিরে যাব। সেখানে আয়ুর্বেদ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করব এবং জেনে রাখুন, সেখানে একটি মহিলা বিদ্যানিকেতনও প্রতিষ্ঠা করব। আপনাদের তাতে কিঞ্চিত অসুবিধা হবে এইমাত্র। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে ত্রিবেণীতে লোক পাঠাতে হবে। সর্পদংশনের ক্ষেত্রে অবশ্য ওঝাই ডাকতে হবে। ত্রিবেণী থেকে আমার পক্ষে সর্পদংশনের চিকিৎসা করতে আসা সম্ভবপর হবে না। সভায় পক্ষীপালক পতনের নিস্তব্ধতা। রূপেন্দ্রনাথ এবার বাচস্পতি মশার দিকে ফিরে মৃদু হাসলেন, বললেন, গ্রামবাসীকে আমার যা বলার ছিল তা বলেছি বাচস্পতি কাকা। আমাদের দাতব্য চিকিৎসালয়ে কিছু রোগী এখনো মরতে বাকি আছে, তাদের কাছে যেতে হবে এবার। তবে আমার শিষ্য জীবন দত্ত আপাতত এখানে থাকলো, তার মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ব্রজসুন্দরী মহিলা বিদ্যানিকেতনটা আমি কোথায় প্রতিষ্ঠা করব, সোয়াই গ্রামে না ত্রিবেণীতে? জীবন এতক্ষণ একটুও কথাও বলেনি। এবার বলল,
আপনি আবার গ্রাম ত্যাগ করে গেলে আমি কিন্তু আপনার সঙ্গে যাব গুরুদেব। রূপেন্দ্র বললেন, তোমার সিদ্ধান্তটি নন্দখুড়োকে জানিয়ে দিও জীবন। সেক্ষেত্রে ব্রজেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়টি উঠে যাবে। নন্দখুড়ো আর 5 জন সমাজপতির সঙ্গে যুক্তি করে স্থির করবেন ওখানে কোন দেবীর মন্দির প্রতিষ্ঠা হবে, হোলা বিবি, মনসা না শীতলা। চিকিৎসকের অভাবে ওরাই তো শুধু ভরসা। রূপেন্দ্রনাথ চলবার উপক্রম করতেই ভিড়ের ওপাশ থেকে ক্ষণক্ষণে মহিলা কণ্ঠে কে যেন বলে উঠলেন, একটু দাঁড়িয়ে যা বাবা রূপেন। রূপেন্দ্রনাথ থমকে গেলেন। ঘুরে দাঁড়িয়ে দেখলেন মৃন্ময়ীর বৃদ্ধা পিসিমা গিরিবালা। দুপা এগিয়ে এসে তিনি বাচস্পতি মশাইকে সম্বোধন করে বললেন, কথাটা আমি তোমারই বলতে চাই ঠাকুরপো। বলুন বলুন, আপনি কখন এলেন? গিরিবালা বললেন, রূপেন দেবতা, রাগ অভিমানের বাইরে, তাই ও কারেও সাপান্ত করতে পারবেনি আমি জানি। কিন্তু সে যদি তোমাদের বিধিন শুনে নিজের হাতে নিজের ভিটেই মুখাগ্নি করে গা ছাড়া হয়ে যায়, তাহলে বন্ধঘটি বংশের 7 পুরুষের ব্রহ্মশাপ অনিবার্য। সেই মহাভারতের জন্মেঞ্জয় পরীক্ষিতের বৃত্তান্ত। তা ব্রহ্মশাপের ফলটা কোন সমাজপতি মাথা পেতে নিচ্ছেন সেটা আগে থির হোক। হঠাৎ নন্দ চাটুর্যের দিকে ফিরে তিনি পুনরায় ক্ষণক্ষণে গলায় বলে ওঠেন, কি গো নন্দ ঠাকুরপো, তোমার গলাটাই তো এতক্ষণ বেশি শোনা যাচ্ছিল মনে লাগে। তা তক্ষক সাপের বিষটুকু তুমি সপরিবারে হজম করতে রাজি আছো তো? চণ্ডী মণ্ডপের ওই তেল সিঁদুর মাখা পাথরখানা ছুঁয়ে আগে কবুল খাও দিনি, তারপর তোমার সমাজপতিগিরি করো। এখানে 2য় খণ্ড সমাপ্ত হলো। শুরু হচ্ছে 3য় খণ্ড। এই 2য় খণ্ডের শেষ এবং 3য় খণ্ডের শুরুটা খুব হঠাৎ একটু অ্যাব্রাপ্টলি হয়েছে মনে হতে পারে, কারণ 2য় খণ্ডের অতটাই লেখার পরে এক সৃষ্টিকার স্বয়ং মহা সৃষ্টির কাছে বিলীন হয়ে যান, অর্থাৎ লেখক ইহলোক পরিত্যাগ করেন এবং তার যোগ্য সন্তান হিসেবে তার কন্যা অনিন্দিতা বসু তার এই লেখনীকে সমাপ্ত করেছিলেন কিছু পাণ্ডুলিপি থেকে, কিছু কিছু খসড়া যেগুলো লেখা ছিল সেখান থেকে নিয়ে বিভিন্নভাবে, এবং অবশ্যই তিনিও বিশদ পরিমাণে পড়াশোনা করে ইতিহাস চর্চা করে তিনি এই 3য় খণ্ডটি শুরু করেন। তাই এই 3য় খণ্ডের শুরু হচ্ছে 3য় খণ্ডের কৈফিয়ত দিয়ে। আমি প্রথমে কৈফিয়ত পড়ে নিয়ে তারপরে প্রবেশ করব এই 3য় খণ্ডের মূল অংশে। শুরু করছি 3য় খণ্ডের কৈফিয়ত। রূপমঞ্জরির প্রথম খণ্ডে আমার পিতৃদেব লেখক শ্রী নারায়ণ সান্যাল কৈফিয়তে বলেছেন, রূপমঞ্জরি ও তার বাবা দুজনকেই অষ্টাদশ শতাব্দীর 2 অর্থে 2 সংকটজনক অবস্থায় ফেলে রেখে অসমাপ্ত গানে আচমকা থামতে বাধ্য হয়েছি, নিতান্ত বাধ্য হয়ে ব্যক্তিগত কারণে। যমদূতের সঙ্গে হৃৎপিণ্ডটি নিয়ে সে অসম যুদ্ধ থেকে ছুটে পালিয়ে এসেছিলেন, সেবার তিনি কলমটি বুকে করে, সেটা 1990। তারপর বারবার জীবন মৃত্যুর 2B খেলার ফাঁকে আমাদের উপহার দিয়েছেন 3টি খণ্ডে রূপমঞ্জরির গল্প, আর ভাও হিসেবে মৃত্যুর মা, প্রেম, আর্টিমিসিয়া সহ আরও গোটা 15 বই। 19বিংশ শতাব্দীতে বাংলা রেনেসাঁসের সে স্বর্ণময় যুগ, সে সময়কালকে লেখক তুলনা করেছেন শরতের আকাশের সঙ্গে। সাদায় কালোয় মেশানো, যেন মেঘ রৌদ্রের লুকোচুরি। একদিকে বাইজি বেড়ালের বিয়ে, বুলবুল লড়াই, বাবু কালচার, ওদিকে রামমোহন থেকে রবীন্দ্রনাথের অতন্ত্র সাধনার আশীর্বাদ। তুলনায় বক্ষমান তার আগের শতাব্দীটি নিরন্ধ্র অন্ধকারাচ্ছন্ন শ্রাবণের অমারাত্রি, ক্লেদাক্ত পুঁতিগন্ধময় পুরীশ। কিন্তু 19বিংশ শতাব্দীর সূর্যোদয় যখন প্রত্যক্ষ সত্য, তখন কেউ না কেউ নিশ্চয়ই গোপনে করে গেছেন অষ্টাদশ শতাব্দীর অমানিসায় অতন্ত্র রাত্রির তপস্যা।
আশ্বাস রেখেছিলেন লেখক তার কাহিনীর নায়ক সেই নিঃসঙ্গ ক্লান্ত বিহঙ্গটির মতো, যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছিল আছে শুধু পাখা, আছে মহা নভ অঙ্গন। অন্ধকার হাতড়ে হাতড়ে আবিষ্কার করলেন নায়ক তো নয়, নায়িকা। হটু বিদ্যালঙ্কার দ্রবময়ী চন্দ্রাবতীর মতন অসামান্যা বিদুষী প্রতিভাদীপ্ত চরিত্র। প্রথম দুজনের জীবনের নির্যাসে রচিত হল লেখকের কল্পনা সৃষ্ট মানুষকন্যা তথা জননী রূপমঞ্জরী। রাজা রামমোহন যদি স্বয়ংভূ লিঙ্গের মতন অলৌকিক ক্ষমতায় গজিয়ে উঠতে না পারেন, তাহলে হটু বিদ্যালঙ্কারও তো তা পারেন না। পারে না আমার মানুষকন্যাও। তাদেরও প্রয়োজন এক একজন পূর্বসূরি। শিক্ষা দীক্ষা প্রতিটি রক্তকণিকার প্রতিটি জিনে চাই সেই পূর্বসূরির আশীর্বাদ। বাস্তব রূপমঞ্জরীর পিতৃদেব অষ্টাদশ শতাব্দীর নারায়ণ দাস ছিলেন পরম বৈষ্ণব, কিন্তু সেই ত্রিনাদ সুনিচোকে দেখা গেল কুপমণ্ডক সমাজের বিরুদ্ধে বজ্রাদপি কঠোর হাতে। হটির পিতৃদেবের নাম মনে রাখতে পারেনি বুড়ো ইতিহাস, তবে এটুকু তার স্মরণে আছে, সমাজপতিদের নির্দেশ অগ্রাহ্য করে তিনি আত্মজার অক্ষর পরিচয় করিয়েছিলেন। সহমরণের চিতা থেকে নাবালিকাকে হাত ধরে টেনে নামিয়ে এনেছিলেন। সেই অজ্ঞাতনামা বজ্রাদপি কঠোর টুলো পণ্ডিতই আমার উপন্যাসের মুখ্য চরিত্র। রূপমঞ্জরীর তৃতীয় খণ্ড সেই পিতা পুত্রীর জীবন সংগ্রাম গাথা। 2004 এপ্রিল মাসে আবার হাজিরা দিতে হলো লেখককে হাসপাতালের দোরগোড়ায়। 2-3 সপ্তাহ কাটল বন্দি দশায়। এরই মাঝে জীবন মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলে ডাক্তার নার্সদের চোখ ফাঁকি দিয়ে লেখা হলো রূপমঞ্জরীর তৃতীয় খণ্ড। প্রকাশিত হতে থাকলো নবকল্লোল পত্রিকায় ধারাবাহিক 1411 বৈশাখ থেকে ফাল্গুন পর্যন্ত। বাকি ছিল একটি মাত্র সংখ্যা, চৈত্র সংখ্যাটি, শেষ সংখ্যা। 7ই ফেব্রুয়ারি 2005 ব্রাহ্ম মুহূর্তে লেখক চিরকালের মতন তাঁর লেখার খাটটি ছেড়ে চলে গেলেন। আমরা তোলপাড় করে খুঁজলাম কোথায় চৈত্র সংখ্যার শেষ পাণ্ডুলিপি। এই খোঁজায় পেয়েছি অনেক অমূল্য সম্পদ। তার অনেক হাতে আঁকা ছবি, অযত্নে ধুলি মাখা অনেক লেখার টুকরো, অনেক দরকারি অর্থকরী সম্পত্তির কাগজপত্র। কিন্তু কোথায় রূপমঞ্জরীর শেষ? কোথাও খুঁজে পায়নি। তার ভাষায় মগজস্থ থাকলেও এবং আমাদের 3-4 জনকে বিভিন্ন সময় আলাদাভাবে শেষটা শুনিয়ে থাকলেও শেষ পর্যন্ত শেষ পর্বটি তিনি নিজে হাতে লিখে যাননি। এরপর শেষ করার ভার যখন আমার ওপর এসে পড়ল, স্বীকৃত হতে পারেনি প্রথমে, সে দুঃসাহস ছিল না। বাকি 3 জনের কাছ থেকে শেষটা মিলিয়ে নিয়েছিলাম কেবল নিজের কাছে, পাঠিকা হিসেবে গল্পের শেষটা জানার তাগিদে। বেশ কিছুদিন পরে আমেরিকায় ফিরে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার সামিল হলাম। আমার চারপাশে ইয়াঙ্কি বুলি, জগঝম্প সুর, জীবনে স্পুটনিকের গতি। তার মাঝে এক নিঝুম দুপুর এলো। শূন্য বাড়িতে রূপমঞ্জরী পড়তে পড়তে ভেসে এলো শৈশবে শোনা আমার বাবার গলায় স্তোত্রপাঠের সুর। ফুটে উঠল 200 বছর আগেকার সোয়াই গ্রামের ছবি। যেন শুনতে পেলাম খেয়ালে বেখেয়ালে কোনো গানের তান যে ধরে বসবে ওই সাধের লাউ, তা কি বাউল নিজেই আগে ভাগে টের পায়? আঙুলের সঙ্গে গুপগুপির আঁতাত, কণ্ঠকে গলা মেলাতেই হয়। নানান গবেষণার মাঝে গত 15 বছর ধরে রূপমঞ্জরীর গান গুনগুনিয়েছে তার গলায়, বয়ে গেছে কলমের স্রোতে। তাতেই বিভোর ছিলেন। অসমাপ্ত গানে যে আচমকা থামতে হবে আবার,
কোনোদিন এ খেয়াল তো বাউলের হবার কথা নয়। রূপমঞ্জরির গাথা তো শেষ হবার নয়। শেষ নেই যে রূপমঞ্জরীদের সংগ্রাম সমরের। এই গান যে থামতে দিতে নেই, ধুয়ো তুলেই নিতে হয়। এগিয়ে সেই গুপগুপিটি আঙুলে জড়িয়ে চোখের জলে ভেসে। তুলে নিই কলম, দেখি জ্বলে ওঠে আগুন যেন বজ্রহেন ভারী। এ যে তোমার তরবারি। নিজেকে বোঝাই, হোক বেসুরো, তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার যেটুকু সাধ্য করিব তা আমি। এই প্রচেষ্টায় কয়েকজন আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন। শ্রী প্রদীপ দত্ত লেখকের সঙ্গে শেষ কদিন ঘনিষ্ঠভাবে কাটাবার সুযোগ পান ও স্থির নির্দিষ্ট করেন যে শেষাংশ লেখক নিজে হাতে লিখে যাননি। শ্রী প্রসেনজিৎ দাশগুপ্ত গল্পের শেষাংশ যেমন শুনেছিলেন, স্বয়ং লেখকের মুখ থেকে তা মিলিয়ে নিতে আমাকে সাহায্য করেন এবং নানান তথ্য সংগ্রহে সহায়তা করেন। দেব সাহিত্য কুটিরের শ্রী প্রবীর মজুমদার এবং দেশ পাবলিশিংয়ের শ্রী সুধাংশু শেখর দে এবং পারফেক্ট লেজার গ্রাফিক্সের অনুপম ঘোষ ও শ্রীমতী সুব্রতা ঘোষ সবাইকে আমার ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য। এবং সর্বশেষে আমার দাদা শ্রী সুভাষ মৈত্র, তাঁর সাহচর্য ও উৎসাহ না পেলে আমার লেখাটি শুরু বা শেষ করার সাহস ও উদ্যম সম্ভব হতো না। এদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ নমস্কার জানাই। ইতি অনিন্দিতা বসু, 28 অক্টোবর 2005। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার মহামহোপাধ্যায় স্বনামধন্য পণ্ডিত শ্রী অনন্তলাল ঠাকুর স্বর্গীয় লেখকের প্রতি তাঁর সস্নেহ অনুরাগ প্রকাশ করে বেদ, উপনিষদ, ভাগবত, কালিদাসাদি উদ্ধৃতির পাঠ নিশ্চয় ও বর্ণাশুদ্ধি সংশোধন করে দিয়েছেন। সর্ববিষ প্রতিষেধক বিষয়ে অধুনাতম তথ্য সরবরাহ করেছেন ডক্টর অপরাজিতা চৌধুরী ও তথ্য সংগ্রহে সহযোগিতা করেছেন শ্রীমতী সুদক্ষিণা চট্টোপাধ্যায়। শ্রদ্ধাঞ্জলি। সাহিত্য পথিক স্বর্গীয় নারায়ণ সান্যাল। শ্রী চরণার বিন্দেষু। আজ আপনি অমৃতধাম নিবাসী, কিন্তু সুদীর্ঘকাল পার্থিব জগতে থেকেও আপনি ঊর্ধ্বলোকের কোন আলোকধামের যাত্রী ছিলেন? কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে আপনি ধরায় আমাদের ধরা দিয়েছিলেন, তা কাছে থেকেও আমরা ধরতে পারিনি। চিরজীবন কোন বিপুল শূদ্রের বাজানো কোন ব্যাকুল বাঁশরি আপনাকে অন্তেবাসী অনিকিত করেছে, সাহিত্যের দিক দিগন্তে পথচারী করেছে, তা আমরা কেউই জানি না। এইটুকু শুধু জানি, সেই ব্যাকুল পথচারিতার পথেই আপনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মহীয়সী হটি বিদ্যালঙ্কারের অনালোকিত জীবনকে দুই বাংলার পাঠক পাঠিকার কাছে আলোকিত করার দায়িত্ব। ফলশ্রুতি রূপমঞ্জরি। কিন্তু যারা বই পড়েন তারা আপনার সন্ধেবেলা দ্বীপ জ্বালার আগে সকালবেলার সলতে পাকানোর নিষ্ঠা ও পরিশ্রমের খবর পান না। তাঁদের জ্ঞাতার্থেও এই প্রয়াস। আপনার মনে থাকবে বছর 20-25 আগে সাহিত্য সংসদের বাঙালি চরিতাভিধানে চোখে পড়েছিল কয়েকটি অসাধারণ নারী চরিত্র। হটু ও হটি বিদ্যালঙ্কার, ভারতে প্রথম এমবি ভার্জিনিয়া মেরি মিত্র, হরিপ্রভা তাগেদা, যিনি 100 বছর আগে একজন জাপানিকে বিবাহ করে জাপান যাত্রা করে ও ফিরে এসে বঙ্গ মহিলার জাপান যাত্রা গ্রন্থ রচনা করেন। চণ্ডাল মহিলা দ্রব্যময়ী, যিনি প্রায় 150 বছর আগে তাঁর গ্রাম চৌকিদার স্বামীর মৃত্যুর পর পুলিশ ম্যাজিস্ট্রেটকে তার অসামান্য দৈহিক শক্তি ও লাঠি খেলার অপূর্ব নৈপুণ্য দেখিয়ে চৌকিদার পদ লাভ করেন। আপনি তখন কাঁটায় কাঁটায় নিজেকে বিক্ষত করে তুলেছেন। আপনার শুভানোধ্যায়ী কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী, শিল্প সমালোচক দ্বিজেন্দ্রলাল মৈত্র, চিরবিপ্লবী আজিজুল হক ও অন্যান্য অনেকেই আপনাকে অনুরোধ করেন
এই কণ্টকময় জগৎ থেকে বেরিয়ে আপনার না মানুষই বিশ্বকোষ শেষ করতে। মিকালঞ্চলো ও লিওনার্দোকে নায়ক করে যে দুটি বই লেখবার জন্য আপনি প্রভূত তথ্য সংগ্রহ ও নোট করেছিলেন তার সদ্ব্যবহার করতে। আপনি হেসে বলেছিলেন, একটু রিল্যাক্স করতে দিন। শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর নাকি শেষ জীবনে সারা দিন ভারতীয় দর্শন ও আধ্যাত্মিক সাধন নিয়ে ডুবে থাকতেন আর রিল্যাক্স করতেন ইন্টিগ্রাল ক্যালকুলাসের দুরূহ সব অঙ্ক কষে। তেমনি আপনিও। যাই হোক, তখন আপনি বলেছিলেন চরিতাভিধানের ওই বিশেষ পাতাগুলোই কাগজ লাগিয়ে রেখে দিতে, পরের সময় হলে দেখা যাবে। তারপরে 8-10 বছর কেটে যায়। আমি সেগুলোর কথা বলেছিলাম, আপনি বলেননি। এইখানেই আপনি রূপমঞ্জরির প্রথম খণ্ড দেখেই বুঝেছিলাম আপনার সময় হয়েছিল এবং হটিকে আপনি মনশ্চক্ষে জীবন্ত প্রত্যক্ষ করেছিলেন। চরিতাভিধানের 1-4 পাতা থেকেই আপনি মনের মাধুরী মিশিয়ে রচনা করলেন সুদীর্ঘ 3 খণ্ডের 1000 পাতা। অমাবস্যার গানের অন্ধকার অষ্টাদশ শতাব্দী আলোকিত হল আপনার রূপেন্দ্রনাথের চরিতালোকে আর দীপ্তিময়ী রূপমঞ্জরির চরিত্র চিত্রণে। পূর্বলিখিত অন্যান্য নারী চরিত্রগুলিকেও আপনি এই বইয়ের শেষে উদ্ভাসিত করবেন বলেছিলেন। কোথায় কিভাবে জানি না, তা করে উঠতে পারলেন না। বলেছিলেন অ্যানি বেসান্থ আর মার্গারেট স্যাঙ্গারের জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন নিয়েও আলোচনা করবেন পরিশিষ্টে। বিশেষত মার্গারেট স্যাঙ্গার। আপনার কাছেই শুনেছি তার বইগুলির কথা। হোয়াট এভরি মাদার শুড নো, মাই ফাইট ফর বার্থ কন্ট্রোল, মাদারহুড ইন বন্ডেজ। আজ থেকে 80 বছর আগে তিনি নাকি ভারতে আসেন জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে ভারতবাসীকে সচেতন করতে। প্রথম দেখা করেন তখনকার ভারতের মুকুটহীন সম্রাট মহাত্মা গান্ধীর সঙ্গে। তিনিই পারবেন ভারতের কোটি কোটি জনগণকে জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বোঝাতে। কিন্তু গান্ধীজি তার সঙ্গে একমত হলেন না। ভারতবাসীর পক্ষে ব্রহ্মচর্যই যথেষ্ট বলে তিনি মনে করতেন। বিফল মনোরথ স্যাঙ্গার এলেন শান্তিনিকেতনে। আপনি বলেছিলেন, এইখানে দেখো রবীন্দ্রনাথের আধুনিক মনস্কতা ও ভবিষ্যৎ দৃষ্টি। তিনি বিষয়টি শুধু বুঝলেন তাই নয়, বার্থ কন্ট্রোল না হলে ভারতবাসীর ভবিষ্যৎ বিড়ম্বনার কথাও বললেন। আজ আমরা তার দূরদৃষ্টির তারিফ করি। স্যাঙ্গারকে চিঠিতে তিনি লিখেছিলেন, I am of opinion that the birth control movement is a great movement, not only because it will save women from enforced and undesirable maternity. In a hunger-stricken country like India, it is a cruel crime thoughtlessly to bring more children to existence than could properly be taken care of. To wait till the moral sense of man becomes a great deal more powerful than it is now, until then, to allow countless generations of children to suffer privation and untimely death for no fault of their own is a great social injustice which should not be tolerated. আপনার মনে আছে বোধহয়, এরপর আপনাকে একটি অপদস্থ করার চেষ্টা করেছিলাম। বলেছিলাম রবীন্দ্রনাথের লিপিকা থেকে সভ্যতার সংকট, কাব্যের উপেক্ষিতা থেকে বিসির চিঠি মুখস্থ রেখেছেন, অথচ আজ পর্যন্ত একটা বইও তো তাঁকে উৎসর্গ করেননি। উত্তরে আপনি কান ধরে টেনে একটি থাপ্পড় কষালেন। অন্তত আমার সেই রকমই মনে হয়েছিল। অথচ হেসেই বললেন, অবাক করলে তুমি। এরপর তো বলবে বরুণ দেব আর পবন দেবকে একটা করে বই উৎসর্গ করতে, কারণ জল হাওয়া না হলে তো আমি বাঁচব না। তাহলে সূর্যদেবকেও একটা বই উৎসর্গ করতে হয়, তিনি না থাকলে তো আমরা কেউই নেই। শোনো, রবীন্দ্রনাথ আমার কাছে জল, হাওয়া,
সূর্যালোকের মতোই। বলেছিলেন বটে, কিন্তু পরের বইটি অনির্বচনীয়া। আপনি উৎসর্গ করেছিলেন সেই শাশ্বত ধ্রুব নক্ষত্রকেই। জানি না আপনার পাঠিকা পাঠকবৃন্দ আপনার এইসব নেপথ্য কথনে কতখানি উৎসাহিত। তবু বোধ হয় রূপমঞ্জরীকে চিনতে হলে তার স্রষ্টাকেও কিছুটা চিনতে হবে। মেয়েদের প্রতি আপনার অপরিসীম শ্রদ্ধা ও মমত্ববোধ তাদের কিছুটা বুঝতে হবে। আর এই জন্যেই রাজা রামমোহনের প্রতি ছিল আপনার অনন্য ভক্তি। আপনি একবার বলেছিলেন, দেখো, স্বয়ং রবীন্দ্রনাথ তাকে ফার্স্ট ম্যান অফ নিউ রিজনারেট ইন্ডিয়া মনে করেন। বিবেকানন্দ বলেন, রামকৃষ্ণ আমার দীক্ষাগুরু, রাজা রামমোহন আমার শিক্ষাগুরু। সত্যিই তিনি ভারতের গত 200 বছরের নবজাগরণের আদি পুরুষ। দস্তয়েভস্কি নাকি একবার বলেছিলেন যে টলস্টয়, তুর্গেনিয়েভ, চেকভ, তিনি নিজে সবাই বেরিয়েছিলেন রুশ সাহিত্যের আদি পুরুষ গোগলের ওভারকোটের পকেট থেকে। আমি বলি, ভারতের রামমোহন পরবর্তী প্রতিটি প্রজন্মের প্রতিটি প্রতিভা বেরিয়েছেন রাজা রামমোহনের ওই বিশিষ্ট শিরভূষণের ভাঁজ থেকে। আমার পাঠক পাঠিকাদের আমি মনে করিয়ে দেব কবিগুরুর মূল্যায়ন। Rammohan rose up a luminous star in the firmament of India's history with prophetic purity of vision and unconquerable heroism of soul. He shed radiance all over the land. He is the great pathmaker. তারা যেন মনে রাখে শুধু সতীদাহ নিবারণ আর নারী জাগরণই তার অবদান নয়। আধুনিক জগতের সঙ্গে তাল রেখে চলতে গেলে যে সব থেকে বেশি দরকার আধুনিক বিজ্ঞান শিক্ষার, সে কথা তিনি 200 বছর আগেই বুঝতে পেরেছিলেন। প্রমোট এ মোর লিবারাল অ্যান্ড এনলাইটেন্ড সিস্টেম অফ ইনস্ট্রাকশন এমব্রেসিং ম্যাথমেটিক্স, ন্যাচারাল ফিলোসফি, কেমিস্ট্রি, অ্যানাটমি উইথ আদার ইউজফুল সায়েন্সেস। এরই ফলশ্রুতি জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, রামেন্দ্র সুন্দর, সত্যেন বোস থেকে সাহা ইনস্টিটিউট, বিশ্ব পরিচয় থেকে আজকের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনার এই বিজ্ঞান মনস্কতার প্রকাশ বিশ্বাসঘাতক, নক্ষত্রলোকের দেবতাত্মা ও অন্য বহু লেখায়। শুধু তাই নয়, বহু বইতে আপনি পরবর্তী সংস্করণের অধুনাতন তথ্য জানিয়েছেন, যেমন বিশ্বাসঘাতকে ফুটনোটে কাপিতসা বিষয়ে। রূপমঞ্জরী নবকল্যাণে বেরোবার সময়ও আপনি বলেছিলেন, রবীন্দ্রনাথের সর্বদংশন সম্বন্ধে একটা ফুটনোট দিলাম, বই বেরোবার সময় ও বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা দেখো। দেখেছিলাম, পেয়েও ছিলাম, তবে একটু দেরিতে আপনাকে দেখাতে পারলাম না। তবু আপনার পাঠক পাঠিকার জন্যে তা এখানে দিলাম, এই প্রার্থনা সমেত যে এটা যেন কখনো তাদের দরকার না লাগে। আপনি লিখেছিলেন, শঙ্খচূড়ের প্রতিষেধক ভারতে আজও অলভ্য, কিন্তু বর্তমানে সব রকমের সর্প বিষয়ের প্রতিষেধক ভারতে সহজলভ্য। Polyvalent anti-snake venom is prepared in Hafkins Institute in Mumbai by injecting horses with snake venom of both cobra and viper variety. If anti-snake venom is not available or the patient is hypersensitive to it, then polyvalent antivenom, a drug prepared out at Kaushali, is used as substitute. Cortisone, adrenaline, antihistaminic and nicotinamide are used as supportive treatment. Principles of Forensic Medicine, Dr. Apurva Nandi. রূপমঞ্জরের এই খণ্ডে শেষের দিকে আপনি 2টি সংস্কৃত শ্লোক ব্যবহার করবেন বলেছিলেন, করে উঠতে পারেননি। বিশেষত আপনার পাঠিকাদের জন্য শ্লোক 2টি উদ্ধৃত করলাম। ভার্যা শ্রেষ্ঠতম শাখা, মহাভারত থেকে। ন চ অভার্যা সমং কিঞ্চিৎ বিদ্যাতে ভীষজম মতম ঔষধং
সর্বদুঃখেষু সত্যমে তদ ব্রবিমিতে। দূতে পরাজিত রাজা নল একা বনে যাইবার সময় রানী দময়ন্তী তাহার সঙ্গে যাইতে চাহিয়া এই শ্লোকটি নল রাজাকে বলিয়াছিলেন। মহারাজ, আপনাকে এই সত্য কথাটি বলিতেছি, শুনুন। সর্বদুঃখে বৈদ্যসম্মত ঔষধ হইল স্ত্রী, অর্থাৎ স্ত্রীর মতো সহানুভূতিশীলা সুখদায়িনী আর কেহ হইতেই পারে না। অনুবাদ শ্রী অনন্তলাল ঠাকুরের। পিতার আরব্ধ কর্মযজ্ঞ অসমাপ্ত থাকলে সাধারণত উপযুক্ত পুত্রই পূর্ণাহুতি প্রদান করে। বহুবারই তা ঘটেছে। মহর্ষির ব্যক্তিগত শান্তির নিকেতনে তার পুত্রের হাতে হয়ে উঠেছিল বিশ্ববিশ্রুত শান্তিনিকেতন। মহাকবি বাণ ভট্টের অসমাপ্ত কাদম্বরী কাব্যের পূর্ণরূপ দেন তাঁর পুত্র ভূষণ ভট্ট। বিভূতিভূষণের ট্রায়োলজি অপুর পথের পাঁচালী আর অপরাজিত জীবন দর্শনকে পরিপূর্ণতা দেন তাঁর পুত্র তারাদাস। সমাপ্ত করেন কাজল। আপনার রূপমঞ্জরি ট্রায়োলজির পূর্ণাহুতি দিলেন আপনার উপযুক্ত সুকন্যা অনিন্দিতা। তার লেখা, তার নাম সার্থক করে কিনা তার বিচারক আপনার ভাষায়, পাঠক পাঠিকা, জুরিবৃন্দ। এই প্রসঙ্গে আর একটি কথা আপনাকে নিবেদন করি। আপনার সুযোগ্য প্রকাশক শ্রী সুধাংশু শেখর দে, আপনার সহধর্মিণী শ্রীমতী সবিতা সান্যাল, আপনার পুত্র শ্রীমান তীর্থ রেণু ও কনিষ্ঠা কন্যা শ্রীমতী মৌ নিশ্চিন্ত বিশ্বাসে এই তৃতীয় খণ্ড প্রকাশ করার নিরঙ্কুশ দায়িত্ব অর্পণ করেছেন অনিন্দিতা ও আমার ওপরে। তারা কেউই কোনো খবরদারি করেননি, সেজন্য তারা আমাদের দুজনের ধন্যবার্তা হোক। তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলাম কিনা জানি না। ভালো মন্দর বিচারে প্রশংসা ভাগ আপনার, আর অনিন্দিতার প্রাপ্য অঙ্কুশ ভাগ আমার রইল। 5ই ফেব্রুয়ারি 2005 শনিবার ভোরবেলা আপনি ডেকে বলেছিলেন, এরপর আমার আর কোনো বইয়ের প্রুফ আমি দেখব না, সব দায়িত্ব তোমার। যে কটা দিন আছি সে কটা দিন শুধু লেখা নিয়েই থাকবো। না মানুষী, ভারতীয় ভাস্কর্যে মিথুন, লিওনার্দো সব কটা একটা একটা করে শেষ করব। 50 বছরের সাহচর্যেও আপনার কথার কোনোদিন নড়চড় হতে দেখিনি। এবারও আপনার কথার প্রথমাংশটা আপনি রক্ষা করলেন। 2 দিন পরেই ব্রাহ্ম মুহূর্তে হলেন অনন্তধাম যাত্রী। আমাকে না হয় অথই জলে ফেলে গেলেন, কিন্তু আপনার কথার শেষ অংশটা তো আপনি রক্ষা করলেন না, কথার খেলাপ করলেন আপনি। এ অনুযোগও আপনাকে ছাড়া আর কাকেই বা জানাবো। সব শেষে গঙ্গা জলেই গঙ্গা পূজা করি। জানি না আপনার রেখে যাওয়া কাজ আমরা কি সমাপ্ত করতে পেরেছি, তবু আপনার চরণপ্রান্তে এই অর্ঘ্যটি সমর্পণের সৌভাগ্য থেকে আমাদের বঞ্চিত করবেন না। ইতি শ্রদ্ধা বিনম্র সুভাষ মৈত্র। শুরু হচ্ছে রূপমঞ্জরির 3য় খণ্ড, রূপমঞ্জরির বিবাহ ও বৈধব্য দিয়ে। এটি 11 পর্ব। 16 আনার ডাকে এক বজ্ঞাকে কবজা করা গেল না। নন্দচাটুর্যে যৎপরনাস্তি মর্মাহত গ্রামের প্রায় সবকটি মাতব্বরকে তিনি কবজা করতে পেরেছিলেন। শিরোমণি মশাই, চক্রবর্তী খুড়ো, ঘোষালদা ইত্যাদি। নবযুবকের দল বড় খোকা, কালু, গজেনরা তো ছিল এক পায়ে খাড়া। হুকুম পেলেই তারা ওই এক বজ্ঞার জ্বালাঘরের ভিটেই আগুন ধরিয়ে দিত। কিন্তু রূপেন্দ্র যে এইভাবে দাবা ধরে ওটসাই কিস্তি দিয়ে বসবে তা কে জানত। লোকটা ঘোর নাস্তিক, দুর্বিনীত, বেয়াদব 100 বার। কিন্তু নন্দ চাটুর্যেও স্বীকার করতে বাধ্য যে
কোপরেজ হিসেবে ওই কালা পাহাড়টা পঞ্চগ্রামে একটা সাড়া ফেলে দিয়েছে। জমিদার গিন্নি জ্ঞান সুন্দরের সেই তাক লাগানো চিকিৎসার দিন থেকে ব্রজ সুন্দরীর অন্তর্জলি যাত্রার সব আয়োজন যখন সমাপ্ত, তখন ওই এক বক্কা ধন্বন্তরী যমদূতদের রুখে দিয়েছিল। সবাই তাজ্জব, অথচ সহজ হিসেবটা কেউ বুঝল না। ভাদুড়ি গিন্নি তো জীবন ফিরে পেলেন অন্য কারণে। জমিদারের কুলগুরু দেবতার মন্দির চাতালে যে মহাযজ্ঞটা করলেন, সেটা কি নজরে পড়ল না তোদের? কয়েক মন গাওয়া ঘি পুড়ে ছাই হয়ে গেল, ধোঁয়ায় ধোঁয়ায় চতুর্দিক অন্ধকার, যমদূতেরা পালাবার পথ পেল না। এই সোজা কথাটা ওই অশিক্ষিত চাষাভুষোগুলো বুঝল না। তারা ওই এক বজ্ঞার ওপর দেবত্ব আরোপ করে বসল। পঞ্চায়েতের 16 আনার ডাকে রূপেন্দ্রনাথ চরিত্রগত দ্বারটে ঘোষণা করেছিলেন ব্রজ সুন্দরী মহিলা বিদ্যালয় অমর। সোঙাই পঞ্চায়েত যদি বাধ্য করেন, তবে তিনি এ গ্রামের বাস উঠিয়ে দেবেন, চলে যাবেন ত্রিবেণীতে তাঁর গুরু মহামহোপাধ্যায় জগন্নাথ তর্ক পঞ্চাননের আশ্রয়ে। তিনি নিশ্চয়ই সানন্দে স্বীকৃত হবেন তাঁর আশ্রমের একান্তে এই মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠায়। ভারত ভূখণ্ডের প্রথম স্ত্রীলোকের বিদ্যালয়ের স্থানান্তর ঘটতে পারে, কিন্তু তার মৃত্যু নেই, হতে পারে না। সোঙাইগাঁয়ের সাধারণ অশিক্ষিত মানুষেরা পঞ্চায়েতের বিধানে সন্তুষ্ট হয়নি। মেয়েরা 12 হাত কাপড়ে কাছা দেয় না, তাদের পাঠশালা কোথায় থাকবে, আদৌ থাকবে কি থাকবে না, এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের এক কথা, ধন্বন্তরী বাবা ঠাকুরকে তারা গাঁ ছাড়া হতে দেবে না, এই তাদের পণ। ওরা বুঝতে শিখেছে, ওলা বিবি শীতলা মনসা মাথায় থাকুন, কিন্তু ধন্বন্তরীর প্রয়োজন আছে। বিনা চিকিৎসে মরতে তারা রাজি নয়। তাই ধন্বন্তরী বাবা ঠাকুর গাঁয়ে থাকবেন, ব্যাস, শেষ কথা, হক কথা। পঞ্চায়েত বিচার সভা থেকে বিজয় গৌরবে ফিরে এলেন বটে, কিন্তু শেষ রক্ষা বোধহয় করা গেল না। হারাধনের 10টি ছেলের মতো তার প্রথম যুগের 8টি ছাত্রী একে একে নেপথ্যে সরে যেতে থাকেন। আদি যুগে ব্রজসুন্দরের স্ত্রী শিক্ষায়তনে বিদ্যারম্ভ করেছিলেন এই গ্রামের 7 জন মহিলা এবং একটি বালক, একুনে 8, 4টি পর্যায়। একালের ভাষায় বলা যায় 4টি পিরিয়ডে। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে রূপেন্দ্রনাথ অশ্বপৃষ্ঠে বেরিয়ে যেতেন গ্রামান্তরে। রোগী দেখা সারা করে ফিরে এসে বসতেন প্রথম পর্যায়ের বিদ্যাদান আয়োজনে। সেটা বয়োজ্যেষ্ঠদের শ্রেণী। 3টি ছাত্রী, পীতাম্বর মুখুজ্জের দিদি, 3 কুড়ি পাড়ি দেওয়া গিরিবালা। তার অন্তিম লক্ষ্য কৃত্তিবাসী রামায়ণ নিজে নিজে পড়তে পারা, ব্যাস, আর কিচ্ছু নয়। তিনি নাকি ভাইয়ের সঙ্গে বিবাদ করে বর্তমানে রূপেন্দ্রনাথের সংসারে আশ্রয় নিয়েছেন। 2 নম্বর ছাত্রী তারা সুন্দরী, রূপেন্দ্র অপেক্ষা সামান্য বয়োজ্যেষ্ঠা, জমিদার তারাপ্রসন্নের সহধর্মিণী। পিতৃদত্ত নাম তার নিশ্চয়ই একটা ছিল, কেউ তা জানে না। জমিদার বাড়ির চিরকালের রেওয়াজ বিবাহ রাত্রেই নববধূকে তার জীবন সঙ্গীর নামের সঙ্গে যুক্ত করে দেওয়া। পিতৃদত্ত নামটা কনকাঞ্জলির থালায় তাকে পিতৃদেবকেই ফিরিয়ে দিতে হয়। যেমন তারা সুন্দরীর শাশুড়ি মায়ের নাম ছিল ব্রজসুন্দরী, যেহেতু শ্বশুরের নাম ব্রজমোহন ভাদুড়ী। 3 নম্বর ছাত্রীটি পুঁটু রানী, সেও বিধবা হবার পর বাপের বাড়ি ফিরে এসেছে। এরা 3 জনে শিখতেন বাংলা ভাষা। বাংলা অক্ষর পরিচয়ের কোনো বই ছিল না, থাকবে কোথা থেকে? হরফ নির্মাণ শিল্পী পঞ্চানন কর্মকার, যার গড়া হরফে প্রথম ছাপা বই প্রকাশিত হবে, তিনি তো তখনও জন্মাননি। বই ছিল না ঠিকই, তবে পুঁথি ছিল। ফলে বাংলা হরফও ছিল, খাগের কলমে লেখা ভাষাটাও ছিল। চর্যাপদের প্রাকৃত পৈঙ্গল নয়, আমরি বাংলা ভাষা। কৃত্তিবাসী রামায়ণ সহজ সরল বঙ্গভাষে। তার লিখিত রূপ ছিল পণ্ডিত ব্যক্তির স্মৃতিকোষে। রূপেন্দ্রনাথ সেই অক্ষরই পরিচয় করাতে উদ্যোগী।
অক্ষর পরিচয়ের সঙ্গে সঙ্গে রূপেন্দ্র তাদের মুখে মুখে শেখান কিছু ধর্মকথা, উপনিষদের তত্ত্ব, পুরাণ আর মহাকাব্যের নানান কাহিনী। শুধু সতী, সীতা, সাবিত্রী নয়, গার্গী, মৈত্রী, মদালসা, বিশ্ববারার উপাখ্যান, সেই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের কথাও। দ্বিতীয় পাঠের আসরে 2 জন ছাত্রী। প্রথম ঘনশ্যাম সার্বভৌমের বিধবা মালতী। বর্তমানে তিনি ত্রিবেণী ত্যাগ করে এসে বাস করছেন রূপেন্দ্রের ভদ্রাসনে। তার স্বামী ছিলেন মহাজ্ঞানী, কিন্তু তিনি নিজে ছিলেন নিরক্ষরা। অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি বাংলা পড়া শেষ করতে চান। দ্বিতীয় শোভারানী, দুর্গা গাঙ্গুলির অনুরা কন্যা, কুলীন ব্রাহ্মণের ঘরে জন্মানোর অপরাধে 1.5 কুড়ি পাড়ি দিয়েও সে যে সিঁথিতে সিঁদুর লাগাতে পারেনি। তার পাঠে যে খুব কিছু মনোযোগ আছে তা মনে হয় না। দুর্গা গাঙ্গুলি বর্তমানে গ্রামে অনুপস্থিত, কিন্তু পরিবারের সকলেই শোভারানীর বিদ্যালাভের বিরুদ্ধে। মেয়েটা তবু রোজ আসে, চুপচাপ বসে রূপেন্দ্রের কথা শোনে, তাকে দেখে 2 চোখ মেলে। তার মূল আকর্ষণ যে মা সরস্বতী, এমন মনে হয় না। তৃতীয় পাঠের আসরে 2টি ছাত্রী এবং 1 জন ছাত্র, রূপমঞ্জরি আর শুভপ্রসন্ন। তারা শেখে বাংলা। পুঁটু রানীর 4 বছরের মেয়েটি এসে বসে থাকে চুপচাপ। তার এখনো অক্ষর পরিচয় হয়নি, বলা যায় নার্সারি ক্লাসের ছাত্রী। শুভপ্রসন্ন বাংলার সঙ্গে সংস্কৃতও শিখতে শুরু করেছে। বয়সে সে রূপমঞ্জরির চেয়ে বছর 4-5 বড়। আর চতুর্থ পাঠের আসর বসে পড়ন্ত বেলায়। দামোদরের ওপার থেকে ছাত্রী আসে তার বড় ভাইয়ের সঙ্গে। মৌলভী সাব মুর্শিদাবাদের নবাব সরকার থেকে একটি বিচিত্র বৃত্তি লাভ করেছেন। রামায়ণের একটি বিশেষ কাণ্ড ফার্সিতে অনুবাদ করে দেওয়ার দায়িত্ব নবাব আলীবর্দীর খেয়াল। হিন্দু মুসলমান প্রজার মধ্যে সম্প্রীতি আনার প্রচেষ্টায় আলীবর্দী এ কাজে হাত দেন। রামায়ণ ফার্সিতে অনুদিত হবে আর কোরআন শরীফ বাংলায়। মৌলভী সাহেবের মাতৃভাষা বাংলা। কৃত্তিবাস বা কাশিরাম দাস পঠিত হলে বুঝতে কোনো অসুবিধে হয় না, কিন্তু অক্ষর পরিচয় নেই। মৌলভী সাহেবকে তো আর মহিলা বিদ্যায়তনে ভর্তি করা যায় না, তাই এই বিকল্প আয়োজন। মেহের বোরখা পরে এসে বসে পাঠশালা সংলগ্ন মেঠো দাওয়ায়। মৌলভী বসে থাকেন সাবেক আম গাছের ছায়ায়, শ্রুতিসীমার ভিতরেই। তার আশা বাংলা হরফ শিখে মেহের একদিন কৃত্তিবাসী রামায়ণ ওকে পড়ে শোনাতে পারবে। বোরখার নিচে মেহেরের মুখটি কখনো দেখেননি রবীন্দ্রনাথ। তালাক পাওয়া এ হতভাগিনীর মুখখানি বিষাদ মাখা কিনা তাও জানা নেই, তবে তার কণ্ঠস্বর সুমিষ্ট, তার মেদহীন দীর্ঘায়ত দেহে যৌবনের নানান উপচার। গোল বাঁধল এই যবনীকে নিয়েই। স্বনের দড়ি টানলে বাড়ে, হক কথা, কিন্তু সেই বৃদ্ধির একটা শেষ সহ্য সীমা আছে। সেটা অতিক্রম করলে দড়ি ছিঁড়ে যায়। এই সহজ কথাটা মানতে রাজি নন একবক্কা ঠাকুর। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি তিনি বিদ্যাসাগর মশাই বা মদন মোহন তর্কালঙ্কারকে ডিঙিয়ে একেবারে রোকেয়া সাকওয়াত খাতুন বেগম সাহেবার জমানায় চলে আসতে চান। তা কি ধম্মে সইবে? বাউনের 7 পুরুষের ভিটে মেহেরুন্নিসা জবনে। সামনাসামনি তর্ক করতে কেউ এগিয়ে এলো না। কয়েকজন আচমকা অনুপস্থিত হতে শুরু করলেন। প্রথমে তারা সুন্দরী আর পুঁটু রানী, পরে শোভা রানীও, তবে পাকাপাকি ভাবে নয়। এভাবেই টালমাটাল কদিন চলল। তারপর পাকাপাকি ভাবে নাম কাটাতে এলেন মৌলভী সাবি, সঙ্গে সেই বোরখা ঢাকা বহিনজি। মৌলভী এসে বললেন, ভাই সাহেব আপনাকে লাখ লাখ শুক্রিয়া, লেকিন আমার বদনসিবে বাংলা শেখার সৌভাগ্য হলো না। আমরা 2 ভাই বোন এসেছি আপনার কাছে মাফি মাংতে আর বিদায় নিতে। রূপেন্দ্রনাথ বললেন, কেন বড় ভাই, আমার কি কসুর ছিল? না ভাই সাহেব, কসুর আপনার নয়, কসুর আমার বদনসিবের। শুনুন বলি, দুর্ভাগ্যই বটে।
মৌলভী সাহেবের তলব এসেছিল সদরের বড়া ইমামের কাছ থেকে। তিনি ডেকে নিয়ে ওকে প্রচণ্ড ধমক দিয়েছেন। এ কি বেরেল্লাপনা! নিজের বহিনকে প্রতিদিন হাত ধরে এক কাফেরের বাড়িতে নিয়ে যাস? লজ্জা করে না? বেশরম কাহাকা! শুনেছি তোরা দুজন নাকি ওই পুতুল পুজোর মেওয়া মিঠাই খাস, হক কথা? মৌলভী বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে নিতান্ত বাধ্য হয়ে তিনি বাংলা ভাষাটা শিখতে চান। আর কোনো হিন্দু পণ্ডিত রাজি হয়নি। বলেন, আপনি যদি আদেশ করেন এখন থেকে ও বাড়ির জলস্পর্শ করব না, লেকিন বাংলা ভাষাটা আপনাকে শিখতে হবেই। কেন রে? ওই কাফেরদের ভাষা শিখে কি হবে? মৌলভী বলেননি যে যে ভাষায় ওরা দুজন বর্তমানে কথা বলছেন সেটা উর্দু, ফার্সি বা আরবি নয়। শুধু বলেছিলেন যে তিনি নবাব সরকার থেকে বায়না নিয়ে বসে আছেন একটি বাংলা পুঁথি ফার্সিতে অনুবাদ করার জন্য। কায়দা করে বইটার নাম আর উল্লেখ করেননি। বড়া ইমাম ওকে জানিয়ে দিয়েছিলেন যে আলীবর্দীর সে খোয়াব দেখা শেষ হয়েছে। বাংলা হরফে কোরআন শরীফ রচনার ইবলিশি পরিকল্পনা আর ফার্সিতে ওই কাফেরদের কিসব কিস্সা। আরও বললেন, বায়না যেটা পেয়েছি সেটা গায়েব করে দে। নবাবের মীর মুন্সির সঙ্গে আমার বাতচিত খতম হয়ে গেছে। আলীবর্দীও ততদিনে তার বিবি এবং জামাতাদের ষড়যন্ত্রজাল বিদীর্ণ করতে সত্যিই ব্যস্ত হয়ে পড়েছেন। বৃদ্ধ বয়সে তার সে খোয়াব আঁতুর ঘরেই মারা গেল। দীর্ঘদেহী যুবতীটি কোনো কথা বলেনি, নীরবে 3 বার কুর্নিশ করে বিদায় নিয়েছিল। সেই প্রথম ভাঙন। হারাধনের 8টি মেয়ের একটি কুপকাত। কাফের বাড়ি প্রসাদ পাওয়ায় রইল বাকি 7। কিন্তু তারা সুন্দরী আর পুঁটুরানি আসে না কেন? খোঁজ নিতে গেলেন জমিদার বাড়িতে। তারা প্রসন্নকে সমাদর করে বসালেন তার বৈঠকখানায়। অভ্যর্থনার ত্রুটি হলো না। আবক্ষ অবগুণ্ঠনে মুখ ঠেকে একটি দাসী ব্রাহ্মণের জন্য রেখে গেল কাঁসার থালায় কৃষ্ণ গোবিন্দজির বৈকালী ভোগ আর বেলের পানা। রূপেন্দ্রনাথ বলেন, কদিন ধরে বৌঠান আর পুঁটুরানি আমাদের বিদ্যায়তনে আসছেন না, তাই খবর নিতে এলাম। ওদের শরীর গতিক ভালো তো? হ্যাঁ গো, শরীর গতিক বেজুতের হলে তুমি তো সবার আগে খবর পেতে, কিন্তু সেসব কথা পরে। প্রথমে হাত মুখ ধুয়ে প্রসাদটুকু সেবা করো দেখিনি। সেসব পালা মিটলে রূপেন্দ্রনাথ প্রশ্ন করেন, এবার বলো তারাদা। শোনো ভাই, তোমাকে খোলাখুলি বলছি, শুভ তোমার বিদ্যাপীঠে যাবে, কিন্তু তোমার বৌঠান বা পুঁটুর পক্ষে আর তা সম্ভবপর নয়। মানে তোমার ভদ্রাসনে তারা যাবে, 100 বার যাবে, কিন্তু ওই বিদ্যায়তনে তাদের পক্ষে আর পড়াশোনা করতে যাওয়া সম্ভবপর নয়। কেন তারাদা? ওই যবনী ছাত্রটির জন্যই তো। শোনো, তোমাকে সে কথাই জানাতে এসেছি, মেহের আর কাল থেকে বিদ্যায়তনে আসবে না। তুমি যদি চাও তাহলে গাঙ্গুলি খুড়োর বাড়ি থেকে বিশুদ্ধ গঙ্গা জল এনে আমি ওই দাওয়াটা গোময়ে দিয়ে নতুন করে নিকিয়ে নেব, কিন্তু ওদের লেখাপড়া শেখাটা তুমি বন্ধ করে দিও না। এ আমার স্বনির্বন্ধ নিবেদন তারাদা। না রূপেন, এটাতে আমার কোনো হাত নেই। আমি নিতান্ত অপারগ। তোমার কাছে আমি মার্জনা চাইছি। স্ত্রী লোকের অক্ষর পরিচয় হলে তারা ব্যাপিকা হয়ে যাবে এমন কুসংস্কার আমার নেই। আমার জননী স্বয়ং ছিলেন বাংলা ও সংস্কৃত 2টি ভাষায় প্রগাঢ় পণ্ডিতা। তুমি তা জানো। ফলে অমন একটা ভুল ধারণা আমার নাই। তাহলে বাধা কোথায়? 3 দিন আগে আমাদের কুলগুরু একটি পত্রে আমাকে আদেশ করেছেন এ জাতীয় ধর্মবিরুদ্ধ কাজ থেকে আমি যেন বিরত থাকি। ধর্মবিরুদ্ধ কাজ? জেঠিমা কি তাহলে? তোমার সঙ্গে আমি তর্ক করব না ভাই, কিন্তু আমার অবস্থাটাও বুঝে দেখো। তিনি আমাদের কুলপুরোহিত, কুলগুরু। তাঁর আদেশ আমি লঙ্ঘন করতে পারি না। তবে শুভ যাবে। নতমস্তকে স্বগৃহে ফিরে এসেছিলেন রূপেন্দ্রনাথ। হারাধনের 7টি মেয়ের 2টি হলো গত। কুলগুরুর অমোঘ বিধান, রইল বাকি কত? তার ঠিক পরেই সোঁয়াই গায়ে হয়ে গেল এক ইন্দ্রপতন। সেদিন সকালে হঠাৎ গাঙ্গুলি বাড়ির সেজ তরফের বড় কর্তা কালীচরণ হন্তদন্ত হয়ে ছুটে এলেন ওর বাড়িতে।
পিছনে পিছনে শোভারানী। কালীচরণ হাঁপাতে হাঁপাতে বলেন, তুমি খবরটা পেয়েছো তো রূপেন? খবর? কি খবর? কার খবর? বরদা যে কাল এক প্রহর রাতে তীর্থ থেকে ফিরে এসেছেন চৌদোলায় চেপে, পুরীর পান্ডা ঠাকুরের এক ছড়িদারকে সঙ্গে করে। খুবই কাহিল। বোধহয় এই যাত্রা আর তাকে বাঁচানো যাবে না। পিতৃপুরুষের ভিটে যে প্রাণটুকু নিয়ে ফিরে আসতে পেরেছেন, এটা আমাদের পুণ্যি ফল। রূপেন্দ্রনাথ গম্ভীর হয়ে যান। কালীচরণের বরদা মানে দুর্গা গাঙ্গুলি, তার মানে সেই ক্লেদাক্ত প্রসঙ্গটা আবার উঠে পড়বে, যে করুণ ইতিহাস উনি বুকের পাঁজরের ভিতর লুকিয়ে নিয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন। মিনুর বাবা অথবা মাকে মন খুলে বলতে পারেননি, এমনকি শোভা রানীকেও নয়। দুর্গা গাঙ্গুলি ফিরে আসায় সেই থিতিয়ে যাওয়া নিস্তরঙ্গ হ্রদে আবার জাগবে পঙ্কিল আলোড়ন। সোঁয়াই গাঁয়ের মানুষ হঠাৎ আবার উৎকর্ণ হয়ে উঠবে। খরচি উভ নরনারী যাচাই করতে চাইবে, গাঁয়ের মেয়েটা কোথায় গেল শেষ পর্যন্ত। শ্রীক্ষেত্রের কোন লালবাতি জ্বলা দেহ ব্যবসায়ীর চাকলায়, নাকি এক বজ্ঞা ঠাউর সত্যিই গাঙ্গুলি বুড়োর নাকের ডগা দিয়ে তার ডবকা বউটাকে নিয়ে সংযুক্তা হরণ করেছিল? বুড়োটা তো সে কথাই বলেছিল, তাই না? কালীচরণ বলেন, কাল রাতে আর তোমারে বিরক্ত করিনি, কিন্তু উনি সারা রাত যন্ত্রণায় কাতরেছেন। তা আজ বাবু তোমাকে একটিবার আসতেই হবে। বাঁচবেন বলে মনে হয় না, কিন্তু তার যন্ত্রণাটা চোখ চেয়ে দেখা যায় না। কথাগুলো রূপেন্দ্রনাথের কর্ণগোচর হলো কিনা বোঝা গেল না। দূর দিগন্তের দিকে দৃষ্টি মেলে তিনি নিশ্চল দাঁড়িয়েই রইলেন। কি ভাবছিলেন তিনি? মিনুর কোন কথাটা? বিষ প্রার্থনা, নাকি কোনারক তীর্থে আবির মাখানো, অথবা তার সেই বাঁধন ছেঁড়া রাতের উন্মত্ত অভিসার? তৎক্ষণাৎ কে যেন ওর কর্ণমূলে হুঙ্কার দিয়ে বলে উঠল, क्या रे बेटा, तू गंगापुत्र पितामह भीष्म तो नहीं हो? রূপদা? নারী কণ্ঠের স্বনির্বন্ধ আকুতি। সম্বিত ফিরে পেলেন শোভারানীর ডাকে। বাবাকে দেখতে একটিবার আসবেন না? ম্লান হাসলেন ভেষকাচার্য। বললেন, না শোভা, তোমার বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কোনো স্পৃহাই আমার নেই। একটা দীর্ঘশ্বাস পড়ল কালীচরণের। অস্ফুট যেন আপন মনেই বলে ওঠেন, এমন একটা আশঙ্কা আমার ছিলই। সে কথাও ওর কানে গেল না বোধ হয়। একই নিঃশ্বাসে বলে ওঠেন, তবে আর্ত রোগীর চিকিৎসায় আমাকে যেতে হবে বই কি। চলো। উনি শুধু একাই খবরটা পাননি। দুর্গা গাঙ্গুলি যে শ্রীক্ষেত্র থেকে সশরীরে ফিরে এসেছেন, তিনি যে মৃত্যুশয্যায় শায়িত, এই সংবাদটা সোঁয়াই গাঁয়ে আর কারো জানতে বাকি নেই। কালীচরণ আর শোভারানী যখন ও বাড়িতে গিয়ে পৌঁছল, তারা অনেক আগেই সারা গাঁয়ের লোক ভিড় করে এসেছে। কিছু নিকটাত্মীয়, ওর সম্পত্তির ওয়ারিশানরা, আর অধিকাংশই প্রজা, খাতক অথবা গঙ্গাজল সরবরাহ কারবারের কর্মী। এসেছেন গাঁয়ের মাতব্বরেরাও, নন্দ চাটুর্যে, শিরোমণি মশাই, চক্রবর্তী অথবা ঘোষাল খুড়ো। একটু দূরে বসে আছে দুর্গা গাঙ্গুলির পূজ্যপাদ শ্বশুর মশাই পীতাম্বর মুখোপাধ্যায়। মিনু নেই, তা হোক, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ জামাতা বাবা জীবন আজ মৃত্যু শয্যায়, এই কথা শুনে তিনিও এসে হাজির হয়েছেন সস্ত্রীক। মিনুর মা ঘরের অপর প্রান্তে নিশ্চুপ দাঁড়িয়ে আছেন এক গলা ঘোমটা টেনে, এ বাড়ির পুরো লরনাদের ভিড়ে। কোনো দিকে দৃকপাত না করে ভেষকাচার্য কালীখুড়োর অনুগমন করে এগিয়ে গেলেন রোগীর দিকে। প্রকাণ্ড বড় ঘরটি, কর্তামশায়ের শয়নকক্ষ, বিরাট পালঙ্ক, সাবেককালের কারুকার্য খচিত দ্বৈতশয্যা, চিত হয়ে নিমিলিত নেত্রে শুয়ে আছেন গৃহস্বামী, একেবারে কঙ্কালসার। মণ্ডিত মস্তকে বিরল কেশ অর্কফলা যন্ত্রণায় কাতরাচ্ছেন। শিয়রের কাছে কে এক অবগুণ্ঠনবতী একটি তালপত্রের পাংখায় বিজন করে চলেছেন। রোগীর ললাটে একটি সিক্ত বস্ত্র,
মাঝে মাঝে সেটিকে ভিজিয়ে কপালে পট্টি দিচ্ছেন। তিনি বড় খুড়িমা না ছোট তা রূপেন্দ্রের আন্দাজ হলো না। কক্ষটি বিরাট, তবু আগন্তুকের ভিড়ে তা উপচীয়মান। রূপেন্দ্রনাথ বললেন, রোগীর ঘরে এত ভিড় কেন? ঘরটা ফাঁকা করে দিন, ওকে নিঃশ্বাস নিতে দিন। মহারানীতে এগিয়ে এলেন নন্দখুড়ো। ঠিক কথা, এত ভিড় কিসের? হ্যাঁ, এ কি রথ না দোলমঞ্চ? যাও তোমরা সব বাইরে যাও। সুরসুর করে অনেকেই চলে গেলেন। ভিড়টা বাতলা হয়ে গেল। গ্রামের মাতব্বর কজনই রইলেন ছড়িয়ে ছিটিয়ে। নন্দ আবার তার গদি মোড়া কেতারায় উপবেশন করে থেলো কড়ি বাঁধা বামুন হুকোয় তাম্রকূট সেবন করতে থাকেন। রূপেন্দ্র এগিয়ে এসে রোগীর জ্বর তাপ লক্ষ্য করলেন। না, দেহের উত্তাপ অধিক নয়। অবগুণ্ঠনবতীকে, বড় অথবা ছোট খুড়িকে বললেন, আর জলপটে দিতে হবে না মা, তবে পাখার হাওয়াটা চলবে। রোগী নিমিলিত নেত্র, পাঁজর সর্বস্ব বক্ষদেশ ওঠাপড়া করছে নিঃশ্বাসের তালে তালে। জ্ঞান আছে কিনা বোঝা গেল না, হয়তো অজ্ঞানেই কাতরাচ্ছেন বৃদ্ধ। রূপেন্দ্র ওর বলিরেখা কিন্তু শীর্ণ হাতটি নিজ মুষ্টিতে তুলে নিয়ে বলেন, কি খুড়ো, আমাকে চিনতে পারেন? বৃদ্ধের নিমিলিত কোটরগত চোখ দুটি খুলে গেল। ঘোলাটে দৃষ্টি মেলে প্রশ্নকর্তার দিকে দৃকপাত করলেন। বহু দূর থেকে যেন ভেসে এলো ক্ষীণ কণ্ঠস্বর, এক বক্কা। এই তো চিনতে পেরেছেন, তাহলে আর ভয় কি? বলুন, কি কষ্ট হচ্ছে? কোথায় যন্ত্রণা হচ্ছে? পেটে না না বুকে? পেটে না বুকে? ঠিক মধ্যিখানে। রূপেন্দ্রনাথ ওর নাড়ির গতি লক্ষ্য করতে থাকেন নিমিলিত নেত্রে। সমস্ত ইন্দ্রিয়গ্রাম একাগ্র করে শ্রবণেন্দ্রের মাধ্যমে ওই শয্যালীন বৃদ্ধের শারীরিক বৈকল্য বার্তা। সবাই স্থির হয়ে অপেক্ষা করছে, শুধু মাঝে মাঝে কি একটা গুরুক গুরুক শব্দ। মেশকাচার্যের তন্ময়তা ভঙ্গ হলো। কালীচরণের দিকে ফিরে বললেন, সেজ খুড়ো, যারা হুঁকো খাচ্ছেন তাদেরও ঘরের বাইরে যেতে বলুন, শব্দে আমার অসুবিধে হচ্ছে। নন্দখুড়ো শশব্যস্তে একজন খিদমতকারের হাতে থেলো হুঁকোটা বাড়িয়ে ধরেন। ঘনিয়ে আসে পক্ষী পালক পতন নৈশব্দ। দীর্ঘকাল নাড়ি দেখার পরে ধ্যানভঙ্গ হলো। রোগীকে বললেন, জিভটা বার করুন তো। দেখলেন জিহ্বা, চোখের কোল, বুকের স্পন্দন। উদয়কারটি টোকা মেরে কি যেন বুঝে নিতে চাইলেন। তারপর প্রশ্ন করেন, যন্ত্রণাটা ঠিক কোথায় হচ্ছে হাত দিয়ে দেখে দিন তো। শীর্ণ তর্জনীর সংকেতে বৃদ্ধ দেখিয়ে দিলেন বক্ষপঞ্জর ও উদরের মিলনস্থলটি। রূপেন্দ্র তাঁর পুলিন্দা হাতে বার করে আনলেন একটি কোষ্ঠী পাথরের খল নুড়ি। কি একটা ভেষজ চূর্ণ তাতে রেখে মধু সহযোগে পিষ্ট করলেন। মক্ষণটি ঝিনুকের চামচে নিয়ে স্পর্শ করালেন রোগীর শুষ্ক ওষ্ঠে। বললেন, এটা লেহন করুন। বৃদ্ধ বিনা বাক্য ব্যয় চেটে চেটে ওষুধটা খেয়ে নিলেন। রূপেন্দ্রনাথ ব্যজনকারিণীর দিকে ফিরে প্রশ্ন করলেন, পথ্য কি পড়েছে এখানে আসার পর? কাল রাত থেকে কি কি খেয়েছেন? অবগুণ্ঠনবতীর পাখা সঞ্চালন বন্ধ হলো, পরিবর্তে শুরু হলো শিরস সঞ্চালন। কি বলতে চাইছেন খুড়িমা, আপনি জানেন না নাকি কিচ্ছু খাননি? কালীচরণ তাড়াতাড়ি বলে ওঠেন, ও ইয়ে, তোমার খুড়ি নয়, ও হলো গিয়ে মোক্ষদা। সর্বসম্মুখে তার নামটা ঘোষিত হয়। দাসীটি বোধহয় লজ্জা পেল। তাল পাখাটা পালঙ্কে নামিয়ে রেখে দ্রুত পদে অন্তঃপুরের দিকে মিলিয়ে গেল। রূপেন্দ্র জানতে চান, খুড়িমাদের দেখছি না কেন? তাদের কাউকে এখানে পাঠিয়ে দিন। শোভারানী চোখে আঁচল দিল। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা। আত্মীয়রা পরস্পরের দিকে তাকায়। কালীচরণ অস্ফুটে বললেন, মানে ইয়ে, বরদা কাল রাতে একাই ইয়েছেন, বৌঠানেরা কেউ আসেননি। মানে উনি অসুস্থ শরীরে একাই? না না, একা নয়, পুরীর পাণ্ডাজির একজন ছড়িদার ছিল সঙ্গে। নৌকা থেকে চৌদোলা চেপে ইয়েছেন। তা তো বুঝলাম, উনি তো চতুর্দোলা চেপে এলেন। তাহলে খুড়িমারা কোথায়? শ্রীক্ষেত্রে? কালীচরণ নিঃশব্দে দুদিকে মাথা নাড়লেন। রূপেন্দ্রনাথ ঝুঁকে পড়েন রোগীর দিকে। আপনি অন্তত কিছু বলুন, খুড়িমারা দুজন? কোথাও কিছু নেই, ডুকরে কেঁদে উঠলেন বৃদ্ধ। সেই সঙ্গে শুরু হলো হিক্কা। শোভারানী ঝুঁকে পড়ে বাবার পাঁজর বার করা বুকে হাত বুলাতে থাকে। রূপেন্দ্রনাথ ব্যস্ত হননি।
অপেক্ষা করেন। বৃদ্ধ হিক্কার ধকলটা সামলে নিয়ে বলেন, আমার সর্বনাশ হয়ে গেছে রূপেন। সতী লক্ষ্মী দুজনেই দেখ না দেখ ড্যাংডেঙিয়ে স্বর্গে চলে গেল। এই অভাগা বুড়োটার দিকে ফিরেও চাইল না একবার। স্বর্গে গেছেন দুজনেই? কবে, কোথায়? ওই ছিরিক্ষেত্রেই স্বর্গদ্বারে দাহ করতে হলো। আমি দুজনের মুখাগ্নি করেছি। রূপেন্দ্র সোজা হয়ে বসলেন। ওর ইচ্ছে করছিল ওই শায়িত মৃত্যু পথযাত্রীকে ধরে একটা প্রচণ্ড ঝাঁকি দিতে, কিন্তু কিছুই করলেন না তিনি। এমনকি জানতেও চাইলেন না মৃত্যুর হেতু। কি লাভ সেই পঙ্কিল মৃত ইতিহাস ঘেঁটে? হয়তো ক্ষেত্রজ সন্তান প্রসব করতে গিয়ে, কিংবা ওই বাধ্যতামূলক পরপুরুষ ভজনের অপমান সইতে না পেরে মিনুর মতন উদ্বন্ধনে, অথবা উপর্যুপরি বলাৎকারের যন্ত্রণা সইতে না পেরে রক্তাক্ত মৃত্যুবরণ করেছিলেন খুড়িমারা। একটা দীর্ঘশ্বাস পড়ল তাঁর। বললেন, আমার প্রশ্নের জবাবটা কিন্তু মুলতবি আছে। কাল এ বাড়ি আসার পর রাত থেকে এখনো পর্যন্ত কি খেয়েছেন উনি? শোভা এতক্ষণে সামলেছে। বললে, ঢোক গিলতে পারছেন না ভালো করে, কিছুই খেতে চাইছেন না আপনি। আমি জোর করে আধ বাটি দুধ খাইয়েছি আর গঙ্গা জল বারে বারে। রূপেন্দ্রনাথ উঠে দাঁড়ালেন। দুর্গা খুড়ো তৎক্ষণাৎ চেপে ধরলেন ওর হাতটা। বলে ওঠেন, রূপু, আমি বাঁচব তো? ওষুধটা ধরেছে, কণ্ঠস্বর আর মিনমিনে নয়। আশ্চর্য! বেঁচে থাকার কি উদগ্র বাসনা! তীব্র যন্ত্রণাকে উপেক্ষা করে মৃত্যু পথযাত্রীর প্রশ্ন, বাঁচব তো? আবার এই দুনিয়ার যাবতীয় ভোগ্য বস্তুর রসাস্বাদন করতে পারব তো অর্থের বিনিময়? কি হলো রূপো, কথা কইছ না কেন? এ যাত্রায় বাঁচব তো? রূপেন্দ্র বললেন, কবিরাজ যন্ত্রণার উপশমের চেষ্টাই করতে পারে, মরা বাঁচায় কি মানুষের হাত আছে? আছে রূপো, আছে। মানুষের নেই, ধন্বন্তরীর আছে। বৌঠেনকে তুমিই তো। বৌঠান? কে বৌঠান? নন্দ আগ বাড়িয়ে সাংকর ভাষ্য দাখিল করেন। উনি ভাদুড়ি বাড়ির গিন্নিমার কথা বলছেন। ও না খুড়ো, আমি তাকে বাঁচাইনি। খুড়িমা পুনর্জন্ম লাভ করেছিলেন নিজের সুকৃতিতে, নিজের পুণ্যে, নিজের ধর্মে। ধম্ম? তা বাবা, আম্মু তো ধম্মতম্ম কিছু কম করিনি। বলো, এই তো কমাস আগে জগন্নাথ দেবের সোনার মুকুট গড়িয়ে দিয়ে এলাম। তবে আর চিন্তা কি, আপনিও পুনর্জন্ম লাভ করবেন। কিন্তু এবার আমি উঠব খুড়ো, আর গণিকেতনে যেতে হবে। কালীচরণের দিকে ফিরে বললেন, ওখানে কাউকে পাঠিয়ে দেবেন, ওষুধ আর নিদেন লিখে দেব। ওষুধটা তাড়াতাড়ি পড়া দরকার। দুর্গা হয়তো বুঝলেন। এবার কালীচরণের দিকে ফিরে বলেন, আমার বালিশের নিচে 7টা মোহর আছে, একটি এক বজ্ঞাকে দাও, বৈদ্য বিদায়। রূপেন্দ্র এবার প্রবল আপত্তি জানালেন, না, আমাকে মার্জনা করবেন, বৈদ্য বিদায় আমি গ্রহণ করব না। সকলে স্তম্ভিত। কালীচরণ বলেন, কিন্তু বৈদ্য বিদায় না দিলে যে বরদার। আমি মার্জনা চাইছি। শিরোমণি মশাই এবার মহড়া নিলেন, এটা যে তোমার অন্যায্য আবদার হয়ে যাচ্ছে রূপেন। তুমি বৈদ্য বিদায় গ্রহণ না করলে যে ওর জীবাত্মা মুক্তি পাবে না, এটাই শাস্ত্রের বিধান। রূপেন্দ্রনাথ একে একে ঘরের প্রতিটি উদ্গ্রীব মানুষকে এক নজর দেখে নিয়ে বললেন, হ্যাঁ তাই। কপর্দক মাত্র বৈদ্য বিদায় না নিলে ওর নরক যন্ত্রণা অনিবার্য। আপনাদের শাস্ত্রে নাকি তাই লেখা আছে। আমাদের শাস্ত্র, তোমার নয়। রূপেন্দ্র সে কথার প্রত্যুত্তর না করে অন্য কথা বললেন, ঠিক আছে, খুড়োকে নরক যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে আমি বৈদ্য বিদায় গ্রহণ করতে পারি, কিন্তু একটি শর্ত সাপেক্ষে। মরা পাবদা মাছের মতন দুটি চোখ মেলে দুর্গা গাঙ্গুলি শুধু তাকিয়েই রইলেন, জানতে চাইলেন না শর্তটা কি। কালীচরণের সে হিম্মত হলো না। এতক্ষণে সরব হলেন নন্দখুড়ো। হাজার হোক তিনি সমাজের মাথা। সবাই যখন হেঁট মুন্ড, তখন তাঁরই এগিয়ে আসার কথা। তিনি এবার প্রতি প্রশ্ন করেন, তোমার শর্তটা কি বাবা? স্পষ্ট ভাষে রূপেন্দ্র বললেন, দুর্গা খুড়ো একদিন এক সতী সাধ্বী রমণীর মাথায় সজ্ঞানে
একরাশ মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছিলেন। বাধা দিয়ে শিরোমণি মশাই বলে ওঠেন, কার কথা বলছো রূপেন? কি মিথ্যে কলঙ্ক? রূপেন্দ্র তাঁর দিকে ফিরে বললেন, আপনার স্মরণশক্তি তো এত দুর্বল নয় শিরোমণি খুড়ো। মনে নেই পঞ্চায়েতের ডাকে নন্দ খুড়ো কী নালিশ করেছিলেন? আপনিও তাতে সায় দিয়েছিলেন। বাচস্পতি মশাইয়ের বিধানে সেদিন সেটা মুলতবি রাখা হয়েছিল, মনে পড়ে না? রূপেন্দ্র থামলেন। কেউ কোনো কথা বলে না। কি হলো, কারো স্মরণ হচ্ছে না? সেই যে দুর্গা খুড়োর নাকের ডগা দিয়ে কোনো এক ব্যভিচারী অশ্বপৃষ্ঠে সংযুক্তা হরণ করেছিল। দুর্গা খুড়ো ফিরে আসার প্রত্যাশায় সেই বিচারটা মুলতবি রাখা আছে। তা আজ উনি ফিরেছেন, মনে পড়ছে এবার? সেই প্রসঙ্গেই বলছি, দুর্গা খুড়ো যদি আজ গাঁয়ের পঞ্চজনার সম্মুখে স্বীকার করেন যে অত্যাচার সইতে না পেরে মিনু গলায় দড়ি দিয়েছিল আর উনি নিজেই তার মুখাগ্নি করেছিলেন, তাহলেই আমি প্রথমত বৈদ্য বিদায় নিতে স্বীকৃত। হঠাৎ ওপাশ থেকে ভেসে এলো একটা চাপা ক্রন্দনের শব্দ। রূপেন্দ্রনাথ সেদিকে ফিরলেন। মিনুর মা। দু চোখে আঁচল চাপা দিয়ে তিনি উচ্ছ্বসিত আরতিতে ভেঙে পড়েছেন। শোভারানী ছুটে গেল সেদিকে, জড়িয়ে ধরল তাকে। মরা পাবদা মাছটার জ্ঞান ফিরে এসেছে। এক দাগ ওষুধেই বেশ কাজ হয়েছে। তিনি বললেন, নন্দ ভায়া, একটু এদিকে সরে এসো তো। নন্দ তাঁর কাছে এগিয়ে আসতেই মৃত্যু পথযাত্রী তাঁর হাতটা টেনে নিয়ে স্বীকারোক্তি করেন, তোমার কাছে স্বীকার করে যাচ্ছি নন্দ, রূপমারুজ্জে যা বলছে তা হক কথা, সেটাই নির্জলার সত্যি। সেবার আমি তোমারে মিছে কথা কয়েছিলাম। মিনুটা গলায় দড়ি দিয়েই মরেছিল। আমারে মাফ করে দাও ভাই। ওই এক বজ্ঞাটা বৈদ্য বিদায় না নিলে আমার নরক দর্শন অনিবার্য। নন্দ নড়ে চড়ে বলে ওঠেন, আমি তোমারে মাফ করার কে? মাপ যদি চাইতেই হয় তো মিনুর বাপের কাছে চাও, পিতুর কাছে। পীতাম্বর তৎক্ষণাৎ দাঁড়িয়ে ওঠেন। থরথর করে কাঁপছেন তিনি। রূপেন্দ্রনাথকে কি যেন বলতে গেলেন, পারলেন না। উদ্গত অশ্রুর আবেগে কাঁপতে কাঁপতে তিনি এগিয়ে গেলেন ভিড় ঠেলে একেবারে ঘরের বাইরে। কালীচরণ যন্ত্রচালিতের মতন তার বর্দার বালিশের তলা থেকে কি একটা বার করে আনার উপক্রম করতেই রূপেন্দ্র তার হাত চেপে ধরেন। না না, কিন্তু তুমি যে বললে। হ্যাঁ, শর্ত আমি পালন করব, খুড়োকে নরক যন্ত্রণা ভোগ করতে দেব না। তা বলে ওইটা নয়। শোভারানী, একটু এদিকে এগিয়ে এসো তো। বৈদ্য বিদায়ের ফর্দটা তোমার হাতেই ধরিয়ে দেব। শোভারানীর হাতখানি ধরে তিনি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। মিনুর মা তখন অশ্রুর বন্যায় ভেসে যাচ্ছেন। এক প্রহর পরের কথা। সূর্য এখন প্রায় মধ্য গগনে। শল্য চিকিৎসাগার থেকে বার হয়ে এলেন রূপেন্দ্রনাথ। প্রসব নির্বিঘ্নে হয়েছে, পুত্র সন্তান। এই শল্য চিকিৎসাগারটি আরোগ্য নিকেতনে নতুন সংযোজন। আদিকালে এটি ছিল না। রূপেন্দ্র যখন তার তরুণী ভার্যাকে নিয়ে তীর্থদর্শন করতে চান, তারপরে এটি নির্মিত হয়েছে। অস্ত্রোপচার বা প্রসব করানোর সময় এই কক্ষটি ইদানিং ব্যবহার করা হয়। এক বজ্ঞা দিঘির জলের সঙ্গে প্রচুর নিম পাতা মিশিয়ে সেই জলে সে ঘরের মেঝে দিনে দুবার মার্জনা করা হয়। এটি নির্মাণের ব্যয়ভার বহন করেছেন তারাপ্রসন্ন এবং নিজে দাঁড়িয়ে থেকে এটি নির্মাণ করিয়েছে ওর শিষ্য জীবন দত্ত। রূপেন্দ্র আরোগ্য নিকেতনের উদ্যানে একটি আম গাছের নিচে বাঁধানো চাতালে গিয়ে বসলেন। বৈশাখের শেষ, আম গাছে মুকুল এসেছে। আম্র মুকুলের গন্ধে বাতাস আমোদিত। জীবন বোধহয় এখনো ভিতরে ব্যস্ত। রূপেন্দ্র উত্তরীয়টি খুলে পাশে রাখলেন। চরাচর নিস্তব্ধ, নিদাগ দ্বীপ্রহরে ঘুম পাড়ানো ঘুঘুর একটা শব্দ। দু তিনটি শালিক কি নিয়ে যেন ঝগড়া করছে। আকাশ থমকে আছে, হাওয়া নেই একেবারে। গাছের একটি পাতাও নড়ছে না। দূরে কোন মন্দির থেকে ভেসে আসছে কাংসধ্বনি।
বোধ করি মধ্যাহ্নভোগ শুরু হলো। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।